আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজ আমি ক্লাস 12 হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারে একটি অতি গুরুত্বপূর্ণ একটি টপিক, যে টপিকের নাম ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। তো প্রথমেই বলে নিই, এই ভিডিওতে আমি শুধু হবসনের তত্ত্ব নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে আমি লেনিনের তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা জেনেছি যে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের উত্থানের পেছনে যে কারণগুলো ছিল, সে কারণগুলো কী কী আমরা দেখেছি। রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সামরিক কারণ আছে, ধর্মীয় কারণ আছে, প্রযুক্তিগত কারণ আছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। কিন্তু এখানে আমরা দেখব যে দুজন পণ্ডিতের কথা বলা হয়েছে, হবসন ও লেনিন। তারা এই সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের পশ্চাতে তারা অর্থনৈতিক কারণ বা একটা অর্থনৈতিক ব্যাখ্যা দেখিয়েছেন। তারা তাদের সে ব্যাখ্যা, এই যে হবসনের কথা আমি বলছি, যে হবসন একজন ব্রিটিশ পণ্ডিত, তিনি তার বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম এ স্টাডি বা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এই গ্রন্থে তিনি সাম্রাজ্যবাদের বা ঔপনিবেশিকতাবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। ঠিক আছে, তাহলে সেই অর্থনৈতিক ব্যাখ্যাটা কি দিয়েছেন, সেই ব্যাখ্যাতে এখন আমি চলে আসছি। তোমরা দেখবে যে 1902 খ্রিস্টাব্দে প্রকাশিত তার সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে বলেছেন যে নয়া সাম্রাজ্যবাদের পেছনে কোনো মহৎ, কোনো উচ্চতর লক্ষ্য বা আদর্শ ছিল না। অবশ্যই ছিল না। এই যে ইউরোপের পশ্চিম দিকের রাষ্ট্রগুলো, ওরা সাম্রাজ্যবাদ বা নয়া সাম্রাজ্যবাদে মনোযোগী হয়েছিল, ওরা আফ্রিকা, এশিয়াতে এসে উপনিবেশ বা সাম্রাজ্য গড়ে তুলল, এর পেছনে সেই রাষ্ট্রগুলোর কোনো উচ্চতর লক্ষ্য বা কোনো মহৎ লক্ষ্য বা আদর্শ একদমই ছিল না। তিনি বলেছেন যে সাম্রাজ্যবাদের মূল শেকড় হলো উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধান। অর্থাৎ এই যে ইউরোপের রাষ্ট্রগুলো, ওরা সাম্রাজ্যবাদে মনোযোগী হলো, এর পেছনে কি রয়েছে? সেই ইউরোপের রাষ্ট্রগুলির কাছে যে উদ্বৃত্ত পুঁজি, উদ্বৃত্ত বলতে যেটা বাড়তি পুঁজি, সে বাড়তি পুঁজি বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগের ক্ষেত্র কোনটা হবে? ইউরোপের বাইরের দেশগুলো। অর্থাৎ ইউরোপে সে বিনিয়োগ করে ততটা পরিমাণ আর লাভ করা সেই পুঁজিপতিদের কাছে সম্ভব ছিল না, কারণ ইউরোপের দেশগুলো কম বেশি সবাই শিল্পোন্নত হয়ে গেছে। সেখানে আর বিনিয়োগ করলে পরে সেরকম লাভ হবে না, সেটা পুঁজিপতিরা ভালো করেই জানতো। তাই তারা চেয়েছিল ইউরোপের বাইরে গিয়ে তারা তাদের সেই উদ্বৃত্ত বা বাড়তি পুঁজি বিনিয়োগ করে সেখান থেকে আরও বেশি পরিমাণে মুনাফা লাভ করতে। ঠিক আছে, তাহলে এই যে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ ছিল পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশগুলিতে বিকশিত অর্থনৈতিক অগ্রগতির স্বাভাবিক পরিণতি। হবসনের অর্থনৈতিক ব্যাখ্যার প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি কি কি, সেটা নিয়ে এখন আলোচনা করব। তিনি কি বলেছেন? প্রথমেই বলেছেন যে উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি। তা আমরা দেখব যে অষ্টাদশ শতকে শিল্প বিপ্লব হলো ইংল্যান্ডে, সেই বিপ্লবের ঢেউ ইউরোপের বিভিন্ন দেশে আছড়ে পড়ল। এই বিপ্লবের দরুন ইউরোপে দুটো নতুন শ্রেণীর সৃষ্টি হলো, একটি মালিক শ্রেণী অর্থাৎ পুঁজিপতি শ্রেণী, আর আরেকটি হচ্ছে শ্রমিক শ্রেণী। অর্থাৎ শ্রমিক শ্রেণীর শ্রমের ওপর ভিত্তি করেই কিন্তু মালিক শ্রেণী আরও বেশি ধনী থেকে ধনীতর হয়ে উঠছে। সেই মালিক শ্রেণীর হাতে প্রচুর পরিমাণে অর্থ জমা হচ্ছে। ঠিক আছে, এই যে প্রচুর পরিমাণে অর্থ বা বাড়তি যে অর্থ বা টাকা, সেটা কি বলা হয়েছে? উদ্বৃত্ত পুঁজি। এই যে উদ্বৃত্ত পুঁজি তাদের কাছে সঞ্চিত হচ্ছে, বলছে এটা একটা মূলধনের পাহাড়ে পরিণত হচ্ছে। ফলে এই যে একটা শ্রেণীর কাছে এত পরিমাণে টাকা এসে পুঞ্জীভূত হচ্ছে, এর ফলে কি হয়েছে? দেখা যাচ্ছে এক শ্রেণীর কাছে প্রচুর পরিমাণে টাকা রয়েছে, আর আরেক শ্রেণীর কাছে কিন্তু এত পরিমাণ টাকা নেই বললেই চলে। ফলে সমাজে একটা বৈষম্য তৈরি হয়েছে, আর্থিক বৈষম্য। ফলে এই যে বাড়তি অর্থ যাদের কাছে রয়েছে, সেই পুঁজিপতিরা অর্থাৎ ইউরোপের পুঁজিপতিরা, তারা পিছিয়ে পড়া এশিয়া, আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে কাঁচামাল সংগ্রহ করে নিজেদের দেশে শিল্পের প্রসার ঘটাতো
এবং উৎপাদিত শিল্পদ্রব্য অনুন্নত দেশগুলিতে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করত। এই যে বলছে এক শ্রেণীর কাছে প্রচুর বাড়তি মুনাফা এসে জমা হচ্ছে, সে বাড়তি মুনাফা বা উদ্বৃত্ত পুঁজি কী করে সৃষ্টি হলো? কারণ এই যে ইউরোপের দেশগুলো, ওরা এশিয়া আফ্রিকার বিভিন্ন পিছিয়ে পড়া দেশ থেকে ওরা কাঁচামাল সংগ্রহ করত, সেই দেশের কাঁচামাল দিয়ে প্রস্তুত জিনিস আবার কিন্তু ঘুরে ফিরে সেই ইউরোপ এশিয়ার দেশেই এসে পৌঁছতো। অর্থাৎ ইউরোপের দেশগুলো এশিয়া আফ্রিকার দেশেই তারা তাদের পণ্য বিক্রি করত, প্রচুর দামে বিক্রি করত এবং সেখান থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করত। এভাবে তাদের হাতে প্রচুর উদ্বৃত্ত পুঁজি সৃষ্টি হয়। কাদের হাতে? পুঁজিপতিদের হাতে। এই পুঁজি নতুন ক্ষেত্র বিনিয়োগ করে তারা আরও বেশি মুনাফা অর্জনের পরিকল্পনা করে। অর্থাৎ এই যে বাড়তি পুঁজি সৃষ্টি হলো, সেই বাড়তি পুঁজিপতিরা চাইলো যে তারা ইউরোপের বাইরে গিয়ে এশিয়া আফ্রিকার দেশগুলিতে সেটা বিনিয়োগ করবে। বিনিয়োগ করে কি হবে? সেখান থেকে আরও বেশি মুনাফা অর্জন সম্ভব হবে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি আমি, ইউরোপের শিল্পপতিরা এক সময় চেয়েছিল এশিয়া আফ্রিকার দেশে টাকা সরাসরি বিনিয়োগ করতে, এক্ষেত্রে তাদের মুনাফা অর্জনের লাভ অনেক বেশি। কেমন? কারণ এশিয়ার কোনো দেশে বা আফ্রিকার কোনো দেশে যদি বিনিয়োগ করা হয়, ফলে সেখান থেকে তারা সরাসরি কাঁচামাল পেয়ে যাচ্ছে, আবার কাঁচামাল দিয়ে প্রস্তুত জিনিস তারা সরাসরি কিন্তু উপনিবেশে বিক্রি করার সুযোগ পেয়ে যাচ্ছে। অর্থাৎ বাজার তারা সেখানেই পেয়ে যাচ্ছে এবং সেখানে খুব অল্প পারিশ্রমিকে তারা মানে খুব সস্তায়, বলতে গেলে খুব সস্তায় তারা কিন্তু শ্রমিকও পেয়ে যাচ্ছে। আগে কি হতো? দেখা যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ থেকে কাঁচামাল ইউরোপে যেত, সেই কাঁচামাল দিয়ে প্রস্তুত জিনিস আবার এশিয়া আফ্রিকার দেশগুলোতে আসতো। ফলে কি হবে? এক্ষেত্রে দুবার সেই শিল্পপতিদের অনেক ক্যারিং কস্ট দিতে হচ্ছে। ঠিক আছে? এর ফলে কি হতো? তাদের লাভটা ততটা বেশি হতো না, কিন্তু এশিয়া আফ্রিকার দেশে বিনিয়োগ করলে সেখানে লাভটা অনেক বেশি হবে। তাই তারা কিন্তু তাদের দেশের সরকারকে চাপ দেওয়া সৃষ্টি করেছিল যে তোমরা উপনিবেশ গড়ে তোলো, সেখানে গিয়ে আমরা কি করব? পুঁজি বিনিয়োগ করে আরও বেশি মুনাফা অর্জন করব। এক্ষেত্রে আমাদের যেরকম লাভ হবে সেরকম কাদের লাভ হবে? আমাদের দেশেরও লাভ হবে। অর্থাৎ আমাদের বলতে আমি কাদের বলতে চেয়েছি? অর্থাৎ ইউরোপের শিল্পপতিদের কথা। শিল্পপতিরা এই যুক্তি খাড়া করেছিল যে আমাদের যেরকম মুনাফা সৃষ্টি হবে, লাভ হবে, সেরকম কি হবে? আমাদের দেশেরও প্রচুর কিন্তু লাভ হবে। ঠিক আছে? 2 নম্বর, পুঁজিপতিদের চাপ। অর্থাৎ এই যে আমি বললাম যে বাড়তি মূলধনের চাপ, অর্থাৎ বাড়তি মূলধন কোথায় বিনিয়োগ করা হবে? এশিয়া আফ্রিকার দেশগুলিতে বিনিয়োগ করা হবে। বিনিয়োগ করে সেখান থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করা হবে। তার জন্য কিন্তু সেই দেশের পুঁজিপতিরা অর্থাৎ শিল্পপতিরা তারা কিন্তু তাদের দেশের সরকারকে চাপ দিচ্ছিল যে তোমরা ইউরোপের বাইরে গিয়ে উপনিবেশ গড়ে তোলো। ঠিক আছে? তারপর কি? শোষণ। হবসন মনে করেন ঔপনিবেশিক রাষ্ট্রের পুঁজিপতি শ্রেণীর অন্যতম লক্ষ্য অধিক মুনাফা ও সম্পদ অর্জন। অর্থাৎ সেই অধিক মুনাফা কোত্থেকে অর্জন করবে? সেই উপনিবেশ থেকে। সম্পদ উপনিবেশ থেকে অর্জন করবে। তার জন্য যা করতে হয় করবে তারা। এই লোভে তারা সস্তায় কাঁচামাল সংগ্রহ, উচ্চ মূল্যে পণ্য বিক্রির বাজার দখল, উদ্বৃত্ত মূলধন লগ্নির জন্য ইউরোপের বাইরে এশিয়া আফ্রিকায় নিজেদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে তারা নিজ দেশের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। যেমন একটা উদাহরণ দিই আমি, যে আমি ভারতবর্ষের কথাই বলি, যে ভারতবর্ষ একসময় প্রায় 200 বছর ইংল্যান্ডের অধীনে ছিল। অর্থাৎ ইংল্যান্ডের সরকার ভারতবর্ষের রাজনৈতিক অধিকার তারা দখল করে ফেলেছিল। প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে শাসন করতো প্রথম 100 বছর, পরে 90 বছর আমরা দেখব সরাসরি ব্রিটিশ ইংল্যান্ড থেকে ভারতবর্ষ শাসিত হতো। ঠিক আছে? তাহলে এই যে ভারতবর্ষকে তারা শাসন করেছিল, সেই শাসনটার ক্ষেত্রে আমরা দেখব যে ভারতবর্ষকে তারা প্রচুর পরিমাণে শোষণ করেছিল। অর্থাৎ ভারতবর্ষকে ব্রিটিশরা নিজেদের স্বার্থে পরিচালিত করেছিল। অর্থাৎ ভারতবর্ষ থেকে যতটা পারো শোষণ করে ইংল্যান্ডে সেই অর্থ পাঠিয়ে সেই দেশটাকে আরও বেশি ধনবান করে তোলা। তাই আমরা দেখব যে ভারতবর্ষের একসময় শিল্প ব্রিটিশদের শিল্পের জন্য ধ্বংস হয়েছে, যেটাকে আমরা বলি ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অবশিল্পায়ন। ভারতবর্ষের যে কৃষিজাত বাণিজ্য ছিল, মানে এগ্রিকালচার বা কৃষিকাজ, সেখানে আমরা দেখব যে কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে, কৃষির বাণিজ্যিকীকরণ হয়েছে। অর্থাৎ বাণিজ্যিক ফসল চাষ করতে ভারতীয় কৃষকদের তারা বাধ্য করেছে। ফলে ভারতবর্ষে কৃষির ক্ষেত্রে ব্যাপক সমস্যা, একদিকে শিল্প ধ্বংস হলো, কৃষি কাঠামো ভেঙে পড়লো।
আর ভারতবর্ষের যে বাণিজ্য ব্রিটিশ শাসনে সেটা ব্রিটিশদের স্বার্থে পরিচালিত হতো। ঠিক আছে, অর্থাৎ প্রচুর পরিমাণে ভারতবর্ষকে শোষণ তারা করেছে। এক্ষেত্রে আমি একটা উদাহরণ বললাম। অর্থাৎ আমরা দেখব যেখানে যেখানে উপনিবেশ গড়ে তুলেছিল ইউরোপীয় শক্তিগুলো, তারা একই রকমভাবে কিন্তু সেই উপনিবেশগুলোকে শোষণ করেছে। সেখান থেকে কাঁচামাল নিয়েছে, কাঁচামাল দিয়ে প্রস্তুত জিনিস আবার সেই উপনিবেশগুলিতে তারা পাঠিয়েছে, প্রচুর দামে বিক্রি করেছে। ঠিক আছে, 4 নম্বর দেখব কি বলেছে। এই যে ঔপনিবেশিকতাবাদ পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউরোপীয় দেশগুলো তৈরি করেছিল, সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিকতাবাদ যে সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সাম্রাজ্য তৈরি করেছে, উপনিবেশ গড়ে তুলেছে ইউরোপের রাষ্ট্রগুলো। এই ঔপনিবেশিকতাবাদের অবসানও সম্ভব। কিভাবে, সেটা হবসন একটা ব্যাখ্যা দিয়েছে। তো হবসন মনে করেন পুঁজিপতি শ্রেণীর বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগের জন্য নতুন উপনিবেশ দখলের ঘটনা প্রতিহত করা সম্ভব। তিনি বলেন কি করে সম্ভব? সম্পদের সুষম বন্টন করতে হবে। অভ্যন্তরীণ সামাজিক সংস্কারের মাধ্যমে এর সমাধান হতে পারে। অর্থাৎ সম্পদটা যে আছে, সেই সম্পদটা শুধু গুটি কয়েক মানুষের কাছে রাখলেই হবে না, সেটাকে সুন্দরভাবে বন্টন করতে হবে সমাজে এবং দেশের ভেতরে সংস্কার করতে হবে, তাহলে সেটা সম্ভব। তিনি পুঁজিপতিদের বলেছে পুঁজিপতিদের কাছে যে বাড়তি টাকা আছে সেটা দেশের গরিব মানুষদের কাছে বিতরণ করতে হবে। ফলে কি হবে, এবং সেই টাকা বিভিন্ন কার্যে তা ব্যবহারের কথাও হবসন বলেছেন। যে আরও যে বিভিন্ন উন্নয়ন কার্য আছে দেশের ভেতরে, সেটা সেই ক্ষেত্রে টাকাটা ব্যবহার করতে হবে। তার মতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হলে তারা কারখানায় উৎপাদিত উদ্বৃত্ত শিল্প সামগ্রী কিনে ব্যবহার করতে পারবে। অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে গেলে সেই মানুষের কাছে অর্থ থাকতে হবে। ফলে কি হবে, যদি জীবনযাত্রা উন্নত হয় তাহলে সেই মানুষগুলো কলকারখানার যে উৎপাদিত উদ্বৃত্ত যে বাড়তি শিল্প সামগ্রী সেটা কিনে ব্যবহার করতে পারবে। যেমন ধরো আমরা অনেকেই দেখি যে কোনো অনেক মানুষ আছে যারা হয়তো বছরে একটা বা দুটো শার্ট কিনে বা প্যান্ট কিনে বা একটা কেনে। ঠিক আছে, তাদের কাছে সেরকম অর্থ নেই বা নেই বললেই চলে। কিন্তু সেই মানুষগুলোর কাছে যদি আর একটু বেশি অর্থ চলে আসে, সেই মানুষগুলো কি করবে, দেখা যাচ্ছে আগে হয়তো একটা কিনতো, পরবর্তীকালে হয়তো 10টা কিনছে, বছরে 15টা কিনছে। অর্থাৎ তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এই যে তারা আগে একটা কিনতো, পরে 10টা কেনা শুরু করলো, ফলে কি হলো, দেখা যাচ্ছে দেশের ভিতরে যে উদ্বৃত্ত যে জিনিসটা সেটা আর কিন্তু বাইরে পাঠানোর দরকার পড়ছে না শিল্পপতিদের। দেশের ভেতরেই কিন্তু দেখা যাচ্ছে তারা যথেষ্ট বাজার পেয়ে যাচ্ছে। অর্থাৎ দেশের মানুষই তাদের উদ্বৃত্ত জিনিসগুলো এখন কিনতে সক্ষম হয়েছে। কিসের জন্য? তাদের আর্থিক অবস্থা এখন ভালো হয়েছে। এর ফলে উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রির জন্য আর উপনিবেশ দখলের প্রয়োজন হবে না। যখন দেখবে যে পুঁজিপতিরা তাদের উদ্বৃত্ত জিনিস তাদের দেশের ভেতরই বিক্রি করতে সম্ভব হচ্ছে, বিক্রি করতে পারছে, তখন কিন্তু আর উপনিবেশ দখলের প্রয়োজন হবে না। এটা হবসন তার বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম স্টাডিতে উল্লেখ করেছে। এখন আমরা দেখব এই যে হবসনের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যারও কিন্তু মূল্যায়ন বা সমালোচনা রয়েছে। কীরকম? তারা কিছু কিছু জিনিসের কিন্তু উত্তর দিতে পারেনি। ঠিক আছে, যেমন ধরো উপনিবেশের বাইরে বিনিয়োগ। যে হবসন বলেছেন যে ইউরোপীয় রাষ্ট্রগুলো তারা উপনিবেশে গিয়ে বিনিয়োগ করছে, সে বিনিয়োগ করার জন্যই তাদের দেশের সরকারকে চাপ দিচ্ছে তোমরা উপনিবেশ দখল করো। কিন্তু এক্ষেত্রে দু একটা কথা বলি, তারা কিন্তু সেটার উত্তর দিতে পারেনি। যেমন ধরো ইংল্যান্ড ও ফ্রান্সের কথা বলি, তারা অনেক বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল, তারা কিন্তু তাদের অর্থ বা পুঁজির অনেকটাই রাশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে বিনিয়োগ করেছিল। যে রাশিয়া দক্ষিণ আমেরিকা ইংল্যান্ড ও ফ্রান্সের কিন্তু উপনিবেশ ছিল না। এক্ষেত্রে তারা কেন সেটা বিনিয়োগ করেছিল সেটার উত্তর কিন্তু হবসন তার গ্রন্থে দিতে পারেনি। তারপর 2 নম্বর, শিল্প বিপ্লবের পূর্বে উপনিবেশ। আমরা জানি যে অষ্টাদশ শতকে শিল্প বিপ্লব হলো, কিন্তু তার আগের থেকে ভৌগোলিক আবিষ্কার হয়েছে আমরা জানি পঞ্চদশ ষোড়শ শতকে। সেখানে স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, আরও ইংল্যান্ড, এই যে দেশগুলো কেন তারা উপনিবেশ গড়ে তুলেছে সেটা কিন্তু উত্তর হবসন দিতে পারেনি। তারপর 3 নম্বর, ফরাসি উপনিবেশের ব্যাপক বৃদ্ধি। 1815 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্স শিল্প গঠনের ক্ষেত্রে ইংল্যান্ড ও জার্মানির চেয়ে যথেষ্ট পিছিয়ে ছিল। অথচ এই সময় ফ্রান্সের উপনিবেশের বৃদ্ধির হার ছিল তাদের চেয়ে দ্বিগুণ। ঠিক আছে, তাহলে শিল্পে পিছিয়ে থাকা ফ্রান্সের উপনিবেশের বৃদ্ধির যথার্থ কারণ কিন্তু হবসন দিতে পারেনি।
অর্থাৎ ফ্রান্স পিছিয়ে ছিল শিল্পে, তা সত্ত্বেও ফ্রান্স কেন উপনিবেশে বিস্তারে উদ্যোগী হলো বা মনোনিবেশ করলো সেটার কিন্তু ব্যাখ্যা হবসন দিতে পারেনি। তারপর বলেছে যে শ্রমিকদের জীবনযাত্রার মান। তো লেনিন মনে করতেন যে লেনিন বা হবসন মনে করতেন যে শিল্পোন্নত সাম্রাজ্যবাদী দেশগুলির শ্রমিকদের জীবনযাত্রার মান অনেকটাই ভালো ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো, যেটা ইউরোপের উত্তর দিকের দেশ, সেখানের কিন্তু শ্রমিকদের অবস্থার মান সেই দেশগুলোর থেকেও কিন্তু আরও বেশি বেশি ভালো ছিল। তারপর কি বলেছে 5 নম্বর, সম্পর্কের গুরুত্ব। তো বহু ক্ষেত্রে দেখা যায় যে ঔপনিবেশিক শোষণ শুধু নয়, সুসম্পর্কের দ্বারাও কিন্তু অধিক পরিমাণ উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ করা সম্ভব হয়। ঠিক আছে, যেমন দেখুন আমরা 1783 সালে আমেরিকা ইংল্যান্ডের অধীনতা থেকে বেরিয়ে আসে, আমেরিকা স্বাধীনতা লাভ করে, কিন্তু তারপরও আমরা দেখেছি যে ইংল্যান্ড কিন্তু আমেরিকাতে প্রচুর পরিমাণে কিন্তু পুঁজি বিনিয়োগ করেছিল, বা আমেরিকাতে কিন্তু প্রচুর পরিমাণে ইংল্যান্ড থেকে রপ্তানি হয়েছিল। সেটা কিন্তু শোষণের জন্য হয়নি, সেটা সুসম্পর্কের দ্বারাই কিন্তু হয়েছে। ঠিক আছে, মৌলিকত্বের অভাব। ঠিক আছে, তো মৌলিকত্বের অভাবে যে টমসনের মতে যে লেনিন এবং যে বা হবসনের যে ব্যাখ্যা সেটা কিন্তু পুরোপুরি মৌলিক ছিল না। এটা আমরা দেখব। গুরুত্ব। তো সাম্রাজ্যবাদের ব্যাখ্যায় হবসন ও লেনিনের মতবাদে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকলেও এই মতবাদের গুরুত্বকে কিন্তু আমরা সম্পূর্ণ অস্বীকার করতে পারবো না। সাম্রাজ্যবাদের ব্যাখ্যা হিসাবে এই তত্ত্ব নতুন একটা পথ বা দিগন্ত উন্মোচন করেছে। তাই অধ্যাপক ডেভিড টমসন উপনিবেশ দখলের ক্ষেত্রে অর্থনৈতিক তাগিদকে সমর্থন করে বলেছেন যে অবশ্যই অর্থনৈতিক কারণটাই কিন্তু সবথেকে বড় কারণ ছিল। 19 শতকের শেষ দিকে ইউরোপীয় দেশগুলি কর্তৃক সাগর পাড়ে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র সন্ধানের আগ্রহ তাদের উপনিবেশ দখলে বিশেষ উদ্যোগী করে তুলেছিল। সাগর পাড়ে বিনিয়োগ যে ইউরোপের শিল্পোন্নত দেশগুলির প্রধান লক্ষ্য ছিল তার প্রমাণ মেলে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত এই অঞ্চলে তাদের বিনিয়োগের পরিমাণ থেকে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আগে এশিয়া আফ্রিকার দেশগুলিতে শিল্পোন্নত দেশগুলো ইউরোপের তারা প্রচুর পরিমাণে কিন্তু পুঁজি বিনিয়োগ করে সেখান থেকে কিন্তু মুনাফা প্রচুর পরিমাণে লাভ করেছিল। তো ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি প্রভৃতি দেশগুলি এই সময়ের মধ্যে এই অঞ্চলে প্রায় $30,000 মিলিয়ন পুঁজি বিনিয়োগ করেছিল। তো থ্যাংক ইউ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, আর রেড বাটন ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমার সব ভিডিওর নোটিফিকেশন পেতে গেলে তোমরা কিন্তু অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ।